আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম। আজকের ক্লাসে চ্যাপ্টার 4 থেকে বোর্ড পরীক্ষায় যে সকল এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ সেই এমসিকিউ গুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তো চলেন আর দেরি না করে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, কোন ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়? ঢাকা বোর্ড 2019-এ আসা একটি এমসিকিউ। এটার অ্যান্সার হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক ওয়েব স্ট্রাকচারে আমরা সরাসরি এক পেজ থেকে অন্য পেজে চলে যেতে পারি। ওকে, তো চলেন আমরা দেখি আমাদের অ্যান্সারটা ঠিক হয়েছে কিনা। সঠিক উত্তর হচ্ছে নেটওয়ার্ক। আমাদের নেক্সট কোশ্চেন, ওয়েবসাইটের একক ঠিকানা। ঢাকা বোর্ড 2019, কুমিল্লা বোর্ড 19 এবং 23-এ আসা সুপার ডুপার ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটার অ্যান্সার হচ্ছে ইউআরএল। এটার ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ওকে, এখানে ওয়েবসাইটের একক ঠিকানা বলতে মূলত ইউনিক অ্যাড্রেসকে বোঝাচ্ছে, আর ইউআরএল এ আপনি একটা অ্যাড্রেসের বেশি আরেকটা অ্যাড্রেস দিতে পারবেন না, সেজন্য এখানে একক ঠিকানা বলতেছে। অর্থাৎ আমরা যখনই আমাদের এই যে গুগল ক্রোমে যাচ্ছি, গুগল ক্রোম ওয়েব ব্রাউজারের এই অংশটাকে আমাদের বলা হয় ইউআরএল। তো ইউআরএল এ আপনি একটার বেশি ঠিকানা দিতে পারবেন না, সেটার জন্যই সেটা একটার বেশি ঠিকানা দিতে পারবে না এবং অ্যাজ ওয়েল অ্যাজ এটা ইউনিক হইতে হবে। অর্থাৎ একটা ওয়েব অ্যাড্রেস আর একটা ওয়েব অ্যাড্রেসের সাথে ম্যাচ করবে না। আমাদের ডোমেইন নেম সিস্টেম এমন ভাবে ডেভেলপ করা হয়েছে যে একটা ওয়েব অ্যাড্রেস কখনো একাধিক হইতে পারবে না। অর্থাৎ ইউনিক বা তার মধ্যে কি বলবো যে স্বতন্ত্রতা, ঠিক আছে, ইউনিকনেস অবশ্যই থাকতে হবে। তো সেজন্য আমাদের এমসিকিউ কোশ্চেনে ওয়েবসাইটের একক ঠিকানা বলছে, কারণ ইউআরএল এ আমরা একটার বেশি অ্যাড্রেস প্রোভাইড করতে পারবো না। আমাদের নেক্সট কোশ্চেন, স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কোনটি? বরিশাল বোর্ড 2019-এ আসা একটা এমসিকিউ। এটার অ্যান্সার হচ্ছে ব্রাউজারে দ্রুত লোড হয়। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন, ডেটাবেস ব্যবহার করা যায়, ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে, ওয়েব পেজগুলোতে কন্টেন্ট অনির্দিষ্ট থাকে, এগুলো সব ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য। স্ট্যাটিক ওয়েবসাইটের একটাই বৈশিষ্ট্য, ব্রাউজারে দ্রুত লোড হয়। তো আমরা একটু দেখি যে আমাদের অ্যান্সারটা সঠিক হয়েছে কিনা। অ্যান্সারটা সঠিক হয়েছে। আমাদের নেক্সট কোশ্চেন, ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল কাঠামো কি? রাজশাহী বোর্ড 2016-তে আসা সুপার ডুপার ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। হোম পেজ নির্ভর ওয়েবসাইট, প্রতি পেজের সাথে লিংক, ওয়েব ভিত্তিক যোগাযোগ, দুটি পেজের মধ্যে লিংক। এখানে যে দুটি পেজের মধ্যে লিংক বলছে, এটা হচ্ছে লিনিয়ার ওয়েব স্ট্রাকচারের বৈশিষ্ট্য। ওয়েব ভিত্তিক যোগাযোগের কথা যেটা বলেছে, এটা আপনার হাইব্রিড হইতে পারে, ঠিক আছে, হাইব্রিড হবে এটা, কারণ এখানে বিভিন্ন ধরনের স্ট্রাকচার ব্যবহার হইতে পারে, লিনিয়ার হইতে পারে, নেটওয়ার্ক হইতে পারে, হায়ারার্কিক্যাল বা ট্রি হইতে পারে। তারপর প্রতি পেজের সাথে লিংক, এটা ডেফিনেটলি নেটওয়ার্ক ওয়েব স্ট্রাকচার। তো হোম পেজ নির্ভর ওয়েবসাইটটা এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট হায়ারার্কিক্যাল কাঠামোর কি সেটার অ্যান্সার, সঠিক অ্যান্সার। আর আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, যখনই হায়ারার্কিক্যাল বলা হবে, এটা মূলত হচ্ছে কোন ওয়েব স্ট্রাকচারের মূল বৈশিষ্ট্য? ট্রি ওয়েব স্ট্রাকচারের মূল বৈশিষ্ট্য। আমাদের নেক্সট কোশ্চেন, ওয়েবসাইট নিয়ে কে চিন্তা ভাবনা করেন? চট্টগ্রাম বোর্ড 2025-এ একটি এমসিকিউ। মার্শাল ম্যাকলুহান। মার্শাল ম্যাকলুহান হচ্ছে গ্লোবাল ভিলেজের জনক। ডি মর্গান হচ্ছে আমাদের মর্গানস লয়ের জন্য বিখ্যাত। লেডি অ্যাডা, তিনি হচ্ছেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইনভেন্টর। আর টিম বার্নার্স-লি, তিনি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক। তো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে টিম বার্নার্স-লি। আমাদের নেক্সট কোশ্চেন, কোনটির ক্ষেত্রে ডোমেইন নেম ব্যবহৃত হয়? বরিশাল বোর্ড 2025-এর একটা এমসিকিউ। এটা সঠিক অ্যান্সার হচ্ছে ওয়েবসাইট। কারণ আমাদের ডোমেইন নেম আমরা তখনই ইউজ করি যখন কোনো একটা ওয়েবসাইটকে কি করতে হয়, ওয়েবসাইটকে হচ্ছে নির্দেশ করতে হয়, এবং সার্ভার, ওয়েব ফাইল, ফোল্ডার কোনোটির জন্য হচ্ছে ডোমেইন নেম ব্যবহার করা হয় না। আমাদের নেক্সট এমসিকিউ, উচ্চতর দক্ষতামূলক এমসিকিউ, যে উদ্দীপকটি পড়ো, পরবর্তী প্রশ্ন দুটির উত্তর দাও। কামাল একজন ওয়েব ডেভেলপার, সেই ক্লায়েন্টের জন্য www.allnews.com ওয়েবসাইটটি তৈরি করেন। ওয়েবসাইটটি ব্যবহার করে দেশ বিদেশের খবর জানা যায়। উদ্দীপকে তৈরিকৃত ওয়েবসাইটটি কোন প্রকৃতির ওয়েবসাইট? শিক্ষা, সরকারি, বাণিজ্যিক, তারপর আন্তর্জাতিক। স্যার, এখানে লাস্টে যেটা দেওয়া আছে .com, এটা হচ্ছে আমাদের টিএলডি বা টপ লেভেল ডোমেন, যেটাকে আমরা এক কথায় বলি ডোমেন নেচার। ডোমেন নেচার বলি। তো ডোমেন নেচার যেহেতু বলা আছে .com, দ্যাট মিনস এটা কমার্শিয়াল বা বাণিজ্যিক একটা ওয়েবসাইট। ওকে, এটা একটা বাণিজ্যিক ওয়েবসাইট।
আমাদের যে প্যাসেজটা দেওয়া ছিল তার সাথে আমাদের নেক্সট এমসিকিউ, উদ্দীপকে কামালের তৈরিকৃত ওয়েবসাইটটি ভিজিটের জন্য কোন ধরনের প্রোটোকল ব্যবহৃত হয়? মনে রাখতে হবে, ইন্টারনেটে কোনো ওয়েবসাইটকে যদি আমার অ্যাক্সেস করতে হয় তাহলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে HTTP প্রোটোকল ইউজ করি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটাকে হচ্ছে গ্লোবাল হাইপারলিংক বলে। এটার মাধ্যমে আমরা হচ্ছে সার্ভারকে অর্থাৎ ইন্টারনেটে কানেক্টেড প্রত্যেকটা ওয়েবসাইটকে কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি এবং সেটার ডাটাগুলোকে ডাউনলোড এবং আপলোড করতে পারি। আমাদের নেক্সট কোশ্চেন, চট্টগ্রাম বোর্ড 2016-তে আসা একটি এমসিকিউ, এটা বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। একটি আইপি অ্যাড্রেস প্রকাশের জন্য মোট কয়টি অক্টেট প্রয়োজন হয়? এটার অ্যান্সার হচ্ছে মোট 4টি অক্টেট প্রয়োজন হয়, 4টি অক্টেট। ঠিক আছে, অর্থাৎ 8 বিট করে টোটাল 4টা অক্টেট লাগে। এবং আমরা এই যে 4টা অক্টেটের কথা বলতেছি সেটা হচ্ছে IPv4 অ্যাড্রেস, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 অ্যাড্রেস। এখানে টোটাল হচ্ছে 4টা অক্টেট থাকে, 4 অক্টেট থাকে এবং প্রতি অক্টেট হচ্ছে 8 বিটের হয়, প্রতি অক্টেট 8 বিটের হয়। প্রতি অক্টেট 8 বিটের হয় স্যার। ওকে, অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এর অ্যাড্রেস হচ্ছে টোটাল 32 বিটের অ্যাড্রেস। এই এমসিকিউটা ভালো মতো দেখবেন, এটা বোর্ড পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আমাদের নেক্সট কোশ্চেন, যেটা অলরেডি কিছুক্ষণ আগেই আমি বলছি, আগের কোশ্চেনটাতেই বলছি, আমাদের নেক্সট কোশ্চেন যেটার অ্যান্সার আমি আগের কোশ্চেনটাতেই বলছি, একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কত বিটের অ্যাড্রেস প্রয়োজন? এই কোশ্চেনটা আমাদের এখন যে কোশ্চেনটা আলোচনা করব সেটার অ্যান্সারটা আমি আগের কোশ্চেনেই বলেছি। একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কতটি বিটের প্রয়োজন? এটার অ্যান্সার হচ্ছে 32টি বিটের প্রয়োজন এবং এটার ব্যাখ্যাটা আগের কোশ্চেনের সাথেই দেওয়া হয়েছে। আমাদের নেক্সট কোশ্চেন, ডিএনএস এর পূর্ণরূপ কোনটি? দিনাজপুর বোর্ড 2017-তে আসা একটি এমসিকিউ, এটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এটা প্রায় সময়ই আসে। এটার অ্যান্সার হচ্ছে ডোমেইন নেম সিস্টেম, ডোমেইন নেম সিস্টেম। আমাদের নেক্সট কোশ্চেন, এটাও খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, সারা বিশ্বের সকল আইপি অ্যাড্রেস ও ডোমেইন নেম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান? রাজশাহী বোর্ড 2019-এ আসা একটা কোশ্চেন, এটার অ্যান্সার হচ্ছে আইক্যান। আইক্যান হচ্ছে পৃথিবীব্যাপী যত ডোমেইন নেম আছে, আইপি অ্যাড্রেস আছে, সেগুলোকে মনিটরিং করে এবং তাদের কারণেই একটা ওয়েব অ্যাড্রেস কখনো একাধিক মানুষ নিতে পারে না বা একাধিক প্রতিষ্ঠান নিতে পারে না। অর্থাৎ ওয়েবসাইটের বা আইপি অ্যাড্রেসের অথেন্টিসিটি, ইউনিকনেস এই আইক্যানই হচ্ছে নিয়ন্ত্রণ করে। তো আইক্যানের ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস। এটা মনে রাখবেন, এটাও মাঝে মধ্যে এমসিকিউতে আসতে পারে যে আইক্যানের পূর্ণ রূপ কি। ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস। আমাদের নেক্সট কোশ্চেন, ডোমেইন নাম হলো ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম, সার্ভারের নাম, ওয়েব ফাইলের নাম, ফোল্ডারের নাম? খুবই সহজ অ্যান্সার, ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম। আমাদের নেক্সট কোশ্চেন, http www.yahoo.com এর সর্বশেষ অংশটির নাম কি? সর্বশেষ অংশটি বলতে মূলত এখানে .com কে বুঝাইছে। এটার অ্যান্সার হচ্ছে ডোমেইন প্রকৃতি, বা সহজ কথা ইংলিশে যদি আমরা বলি, এটার ইংলিশে বলা হয় ডোমেইন নেচার। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট কোশ্চেন খুবই সহজ একটা এমসিকিউ, ইউআরএল দ্বারা কোনটি প্রকাশ করা হয়? অ্যান্সার হচ্ছে ডোমেইন নেম। আমাদের নেক্সট কোশ্চেন, ইউআরএল হলো ওয়েব পেজের একটা অ্যাড্রেস। আমাদের নেক্সট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মাল্টিপল টাইমে বোর্ড পরীক্ষায় এসেছে, কুমিল্লা বোর্ড 19, দিনাজপুর বোর্ড 17। ওয়েবসাইটের ঠিকানাকে কি বলে? এটা সঠিক অ্যান্সার হচ্ছে ইউআরএল। আমাদের নেক্সট কোশ্চেন,
শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ব্যবহৃত টপ লেভেল ডোমেনের নাম কি? অ্যান্সার হবে গ ডট এডু। আমাদের নেক্সট কোশ্চেন, কোনটি ওয়েব ব্রাউজার? তো এখানে আমাদের চারটা অপশন আছে, ফায়ারফক্স, মাইক্রোসফট আউটলুক, ইয়াহু মেসেঞ্জার, গুগল ড্রপবক্স। আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ক ফায়ারফক্স। আমাদের নেক্সট কোশ্চেন, google.com কি? google.com হচ্ছে আমাদের এক কথায় অপশন খ সার্চ ইঞ্জিন। আমাদের নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ব্রাউজার? তো এখানে ইমো, অপেরা, ভাইবার, গুগল বলা আছে গুগল সার্চ ইঞ্জিন, ভাইবার আর ইমো হচ্ছে আমাদের মোবাইল অ্যাপ, মানে হচ্ছে ইন্টারনেট ভিত্তিক মোবাইল অ্যাপ। তো লাইক হোয়াটসঅ্যাপের মতো এটাতে চ্যাটিংও করা যায়, ফোন কল করা যায়, ভিডিও কল করা যায়। তো আমাদের ওয়েব ব্রাউজার হচ্ছে অপেরা, এটা সঠিক অ্যান্সার হবে অপেরা। আমাদের নেক্সট কোশ্চেন, HTML এর ফাইলের নামের এক্সটেনশন কোনটি হবে? তো এটার অ্যান্সার হবে .html। বাই দ্য ওয়ে, একটা ইম্পর্টেন্ট জিনিস একটু ভালো মতো মনে রাখেন, HTML এর কিন্তু দুইটা ভার্সন আছে। লাইক আমরা যদি .htm দেখি, এটাকে বলা হয় ভার্সন 5, যেটা বর্তমানে আমরা সব জায়গায় ইউজ করছি। আর .html যদি থাকে, এটা হচ্ছে ভার্সন .htm, এটা হচ্ছে আমাদের ভার্সন 5, আর যেটা হচ্ছে .html এটা হচ্ছে আমাদের ভার্সন 4। তো এই জিনিসটা একটু মনে রাখবেন যে .htm থাকলে সেটাকে ভার্সন 5 বলা হবে, যেটা বর্তমানে সব জায়গায় ইউজ করা হচ্ছে। আর .html যেটা হচ্ছে ভার্সন 4। ওল্ড ব্রাউজারগুলো হচ্ছে .html অর্থাৎ ভার্সন 4 সাপোর্টেড, বাট এখনকার দিনে যে ওয়েব ব্রাউজারগুলো আছে বা আমরা যত মোবাইল ডিভাইস ইউজ করি বা আমরা লেটেস্ট যত অপারেটিং সিস্টেম ইউজ করি, যত ওয়েব ব্রাউজার আছে সবগুলো হচ্ছে ভার্সন 5 কে সাপোর্ট করে, অর্থাৎ .htm এক্সটেনশনটাকে সাপোর্ট করে। আমাদের নেক্সট কোশ্চেন, HTML এর উদ্ভাবক হলেন টিম বার্নার্স-লি। স্টিভ জবস তিনি হচ্ছেন অ্যাপেলের প্রতিষ্ঠাতা, মার্ক জুকারবার্গ ফেসবুকের প্রতিষ্ঠাতা, আর বিল গেটস হচ্ছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। তার মানে এটা সঠিক অ্যান্সার হচ্ছে টিম বার্নার্স-লি। আমাদের নেক্সট কোশ্চেন, HTML এর সবচেয়ে ছোট হেডিং কোনটি? HTML এ টোটাল 6টা হেডিং ব্যবহার করা হয়, H1 থেকে H6 পর্যন্ত। সবচেয়ে বড় হেডিং তৈরি করে H1 এবং সবচেয়ে ছোট হেডিং তৈরি করে H6। যেহেতু প্রশ্নতে বলা হয়েছে ছোট হেডিং কোনটি, তার মানে এটার অ্যান্সার হবে H6। আমাদের নেক্সট কোশ্চেন, HTML ফাইল এডিট করার জন্য ব্যবহৃত টেক্সট এডিটর হলো নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট। এই সবগুলোই টেক্সট এডিটর HTML পেজ এডিট করার জন্য ব্যবহার করা হয়। তার মানে এটার সঠিক অ্যান্সার হচ্ছে ঘ। আমাদের নেক্সট কোশ্চেন, HTML এ ইমেজ ফরম্যাট সাপোর্ট করে GIF, PNG, .jpg, এই তিনটা ফরম্যাটই ব্যবহার করা হয় এবং এই তিনটা ফরম্যাটই HTML সাপোর্ট করে। এটার সঠিক অ্যান্সার হচ্ছে 1, 2, 3। এখানে GIF বলতে গ্রাফিক্যাল ইন্টারচেঞ্জ ফরম্যাট বোঝায়, তারপর PNG হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স বোঝায়, আর JPG বলতে বোঝায় জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। তো এখানে GIF মূলত হচ্ছে অ্যানিমেটেড টাইপের যে ইমেজগুলো থাকে, যে মুভ করে বা হচ্ছে যেগুলো আমরা দেখি যে সোশ্যাল মিডিয়াতে GIF, যেগুলো মুভিং ইমেজ যেগুলোকে বলে, অ্যানিমেটেড ইমেজ বলে, সেই জায়গাতে GIF ইউজ করা হয়। PNG মেইনলি হচ্ছে লোগোর জন্য ব্যবহার করা হয়। আর আমরা এই যে ছবি টবি যে তুলি, এই যে ফেসবুকে আমরা যে ছবি আপলোড করি, তারপর যে সেলফি তুলি, ওই জায়গাগুলোতে মূলত JPG ব্যবহার করা হয়। আমাদের নেক্সট কোশ্চেন, উদ্দীপকটি পড়ো, পরবর্তী প্রশ্ন দুটির উত্তর দাও। সিনথি HTML ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করে এবং এক পেজ থেকে অন্য পেজ সংযুক্তির জন্য কাজ করে। তো এটার সাথে রিলেটেড, প্যাসেজের সাথে রিলেটেড আমাদের প্রশ্নটা হচ্ছে, উদ্দীপকে কাজ করতে নিচের কোন ট্যাগ ব্যবহৃত হয়েছে? অর্থাৎ আমরা যদি একটা পেজকে আরেকটা পেজের সাথে কানেক্ট করতে চাই, তাহলে আমাদের হাইপার লিঙ্ক করতে হবে, আর হাইপার লিঙ্কের জন্য এ ট্যাগ ইউজ করা হয়। এটাকে অ্যাঙ্কর ট্যাগ বলে, এটার ওপেনিং এবং ক্লোজিং দুইটাই আছে। এটা একটা কন্টেইনার ট্যাগ। HTML পেজ অর্থাৎ ওয়েবসাইট তৈরি করার জন্য প্রত্যেকটা পেজকে প্রত্যেকটা পেজের সাথে কি করা হয়? কানেক্ট করা হয়, হাইপার লিঙ্ক করা হয়, এবং হাইপার লিঙ্কে করার জন্যই মূলত এই অ্যাঙ্কর ট্যাগ বা এই এ ট্যাগটা ব্যবহার করা হয়। আমাদের নেক্সট কোশ্চেন, যেটা প্যাসেজের সাথে রিলেটেড, যে নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে উক্ত ট্যাগের অ্যাট্রিবিউট কোনটি? অর্থাৎ আমরা যখন ওয়েব পেজে কোনো একটা লিঙ্ক ওপেন করি, সেই লিঙ্কে ক্লিক করলে লিঙ্কটা যদি নতুন ট্যাবে ওপেন করতে হয়, তাহলে সেটার জন্য আমাদের ট্যাগের অ্যাট্রিবিউটটা কি? তো সেটার অ্যাট্রিবিউট হচ্ছে টার্গেট _ ব্ল্যাঙ্ক। তো আমরা যদি কোনো একটা HTML পেজের
হাইপারলিংকে যদি এই অ্যাট্রিবিউটটা অ্যাড করে দিই টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, তাহলে যে লিঙ্কটা প্রডিউস হবে সেই লিঙ্কে ক্লিক করলে সেটা নতুন ট্যাবে ওপেন হবে। যেমন অনেক শিক্ষার্থী এই এমসিকিউটি অ্যান্সারটা ঠিকঠাক মতো বুঝতে পারেনি, তো তাদের জন্য আমি একটা প্র্যাকটিক্যাল সিমুলেশন দেখাচ্ছি। তো আমি এখানে একটা লিঙ্ক ক্রিয়েট করেছি যে http://www.tanvirictcare.com, তো সেই ওয়েবসাইটের লিঙ্কটা এটা দেখাচ্ছে। তা আমি যখন এটাতে ক্লিক করতেছি দেখেন আমার নতুন কোনো ট্যাব ওপেন হচ্ছে না, আমি যেখানে ক্লিক করতেছি সেই জায়গায় কি হচ্ছে ওপেন হচ্ছে, অর্থাৎ এক্সিস্টিং ওয়েব পেজে কি হচ্ছে, মানে যে জায়গায় আমি ক্লিক করতেছি ওয়েব পেজটি সেই জায়গায় লোড হচ্ছে। কিন্তু আমাদের কোশ্চেনটা ছিল যে লিঙ্কে ক্লিক করার পর সেটা হচ্ছে নতুন একটা ট্যাব ওপেন করবে। তো সেটার জন্য আমরা এই জায়গার মধ্যে যেটা ইউজ করব TAR টার্গেট ইকুয়াল আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। ওকে, এখন টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক আমরা যখন এটা ইউজ করতেছি, এখন আপনি দেখবেন আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এই পাশে নতুন একটা ট্যাব ওপেন হবে। দেখছেন আমি যতবার ক্লিক করব এখানে নতুন ট্যাব ওপেন হবে, অর্থাৎ টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক আমি যদি ইউজ করি তাহলে যে লিঙ্কটাতে আমি ক্লিক করব সেটা এক্সিস্টিং জায়গায় না ওপেন হয়ে নতুন একটা ট্যাবে ওপেন হবে। আই হোপ আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট কোশ্চেন, HTML এ একাধিক রোকে মার্চ করে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়? তো এটার অ্যান্সার হবে রো স্প্যান। একাধিক রো বলতে বোঝাচ্ছে যে এখানে তিনটা ধরেন রো আছে, এই তিনটা রোকে মার্চ করে একটা রোতে নিতে হবে। তো তখন আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে রো স্প্যান। রো স্প্যান হচ্ছে আমাদের 3। এখন দেখেন আমরা এই তিনটা সেলকে কিভাবে মার্চ করছি, লম্বালম্বি ভাবে, অর্থাৎ পারপেন্ডিকুলার ভাবে, অর্থাৎ সহজ কথায় সেলগুলোকে আমরা যদি টপ টু বটম কি করি মার্চ করি, এটা হচ্ছে রো স্প্যান। আর আমাদের যদি এরকম করে থাকে স্যার, এরকম করে সেলগুলো থাকে এবং এই সেলগুলোকে মার্চ করে আমরা যদি একটা সেলে কনভার্ট করে দিই, এটাকে মূলত স্যার বলা হবে কল স্প্যান। আর এই জায়গায় আমরা যেহেতু তিনটা সেলকে মার্চ করতেছি তাই কল স্প্যান এখানে কি হবে 3, অর্থাৎ পাশাপাশি সেলকে যদি মার্চ করে তাহলে হবে কল স্প্যান, আর উপর নিচে যদি সেলকে মার্চ করে তাহলে হবে রো স্প্যান। এই হ্যাক্সটা মনে রাখবেন, আপনাদের জন্য রো স্প্যান এবং কল স্প্যানের বিষয়টা ইজি হয়ে যাবে। আমাদের নেক্সট কোশ্চেন, সিএসএস এর পূর্ণরূপ কি? সিএসএস এর পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। ওকে, এটা মূলত হচ্ছে ওয়েব পেজের আউটলুক তৈরি করতে ব্যবহার করা হয়, অর্থাৎ ডিজাইন করার জন্য। এখান থেকে আরেকটা কমন এমসিকিউ আসে যে নিম্নোক্ত কোনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না? ওয়েব ডেভেলপমেন্টে HTML এবং CSS কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, কারণ এখানে কোনো লজিক ইমপ্লিমেন্টেশন করা যায় না। CSS হচ্ছে ওয়েব পেজকে ডিজাইন করতে ব্যবহার করা হয়, অর্থাৎ ওয়েব পেজের কালার, ওয়েব পেজের কোনো বাটনের শেপ, তারপরে ওয়েব পেজের বাটনের শেপে অ্যানিমেশন বা ওয়েব পেজে অ্যানিমেশন বা কালার গ্রেডিং, তারপরে হচ্ছে যে ওয়েব পেজে কোন ধরনের ফন্ট হবে, তারপরে হচ্ছে ওইখানে ট্রানজিশন, এই সকল ইফেক্টের জন্য মূলত CSS ব্যবহার করা হয়, যেটার অপর নাম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, যেটার কারণে আমাদের ওয়েব পেজগুলো এত অ্যাট্রাক্টিং এবং হচ্ছে যে দেখতে সুন্দর হয়। আমাদের নেক্সট কোশ্চেন, #6টা F কোন রং নির্দেশ করে? এটা একটা হেক্সা কালার কোড এবং এই হেক্সা কালার কোডটা মূলত সাদা কালার প্রডিউস করতে ব্যবহার করা হয়। এটার অ্যান্সার হবে সাদা। তো হেক্সা কালার কোড প্রায় 16 মিলিয়ন কালার কোড আছে। তো 16 মিলিয়ন কালার কোড মনে রাখা খুবই টাফ ব্যাপার, বাট আপনার বোর্ড পরীক্ষার জন্য আপনি কয়েকটা কালারের কালার কোড মনে রাখবেন, সেটা হচ্ছে সাদা, কালো, লাল, নীল, হলুদ, বেগুনি, ঠিক আছে, তো অরেঞ্জ বা কমলা, এই সকল নীল, এই সকল কালারের কালার কোডগুলো মনে রাখবেন, এগুলো বোর্ড পরীক্ষায় প্রায় সময় আসে। ঠিক আছে, এখন আরেকটা জিনিস বলে রাখি যেটা আরো কমনলি আসে, হ্যাশ লিখে 6টা 0 যদি আমরা দিই, এই হেক্সা কালার কোডটা মূলত কালো কালার প্রডিউস করে। তো আমি এটা একটু প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো চলেন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। যেমন ফার্স্টে আমি হচ্ছে 6টা 0 নিচ্ছি, 4টা 5টা 6টা, সেভ করি, রান করি, আমাদের পেজ কি হয়ে যাচ্ছে স্যার? ব্ল্যাক হয়ে যাচ্ছে। এখন আমি যদি 6টা F নিই, 6টা F নিই, সেভ করলাম, বড় হাতের ছোট হাতের কোনো ফ্যাক্ট না, সাদা হয়ে গেছে। তো আই হোপ আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট কোশ্চেন, বিআর এর HTML ট্যাগে থাকে না।
বিআর একটা এমটি ট্যাগ। এইচটিএমএল ট্যাগ মূলত দুই প্রকার, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, একটা হচ্ছে এমটি ট্যাগ। যেই ট্যাগের ওপেনিং ক্লোজিং দুইটাই থাকে সেটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, আর যেই ট্যাগের জাস্ট ওপেনিং থাকে কোনো ক্লোজিং থাকে না সেটাকে এমটি ট্যাগ বলে। যেমন স্যার আমরা আইএমজি যদি দেখি, এটার ওপেনিং আছে কোনো ক্লোজিং নাই, বিআর এটার ওপেনিং আছে ক্লোজিং নাই। বাট আমরা যদি এইচটিএমএল ট্যাগ দেখি যার ওপেনিং ট্যাগ আছে ক্লোজিং ট্যাগ আছে, তো যার ওপেনিং ক্লোজিং দুইটাই থাকে সেটা আমাদের হচ্ছে কন্টেইনার ট্যাগ, কন্টেইনার ট্যাগ। আর যাদের জাস্ট ওপেনিং ট্যাগ থাকে তারা হচ্ছে কি ট্যাগ, এমটি ট্যাগ। তো সেই ধারাবাহিকতায় এমটি ট্যাগের কি নাই, ক্লোজিং ট্যাগ নাই, কোনো টেক্সট ফিল্ড নাই। তার মানে এটা সঠিক অ্যান্সার হচ্ছে 2 আর 3, অর্থাৎ অপশন হচ্ছে গ। আমাদের নেক্সট কোশ্চেন, এইচটিএমএল ভাষায় সবচেয়ে ছোট লেখা তৈরি করা হয় এই 6 ট্যাগ দিয়ে। প্যারাগ্রাফ শুরুর ট্যাগ হচ্ছে পি ট্যাগ, লাইন ব্রেক ইন্ড ট্যাগ নেই। তো আসলে ব্রেক ট্যাগের কোনো হচ্ছে এন্ডিং ট্যাগ নাই, এটাই বোঝানোর চেষ্টা করছে। তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে 1 2 3, অর্থাৎ ঘ নাম্বার। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন, কোনটি ফরম্যাটিং ট্যাগ? এটার অ্যান্সার হচ্ছে বিগ ট্যাগ। স্টাইল অ্যাট্রিবিউটের ক্ষেত্রে কোনটা সঠিক? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে এটা, ডিভ স্টাইল কালার রেড সেমিকোলন ফ্লোট লেফট। স্টাইল এখানে আমরা যেটা দেখতে পাইতেছি এখানে ট্যাগ সিলেক্টর ইউজ করা হয়েছে, এবং ট্যাগ সিলেক্টরের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে প্রপার্টিস, একটা হচ্ছে ভ্যালু। যেমন আমরা এই জায়গাটাতে যেটা দেখতে পাইতেছি কালার, এটাকে বলা হয় প্রপার্টিস, আর এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভ্যালু। এবং প্রপার্টিস এবং ভ্যালুর ভিতরে কি থাকবে, কোলন থাকবে, এবং ভ্যালু শেষ হবে সেমিকোলন দিয়ে। আমরা যদি প্রপার ওয়েতে এখানে চেক করি, এখানে আমাদের প্রপার্টিস ঠিকই ছিল, বাট এখানে যে ভ্যালুটা আছে ভ্যালুর পরে সেমিকোলন কি আছে, মিসিং আছে। ঠিক আছে, সেম ভাবে এখানেও কালার রেড আসছে, এখানে সেমিকোলন দিছে, বাট এখানে ফ্লোটের পর এখানে কোলন আসার কথা সেটা নাই। কিন্তু এটাতে দেখেন প্রপার্টিসের পর কোলন আছে, রেড আছে, সেমিকোলন আছে, ফ্লোট, কোলন আছে, তারপরে হচ্ছে আমার ভ্যালুটা আছে। আর এখানে কালার, তারপরে হচ্ছে কোলন রেড, তারপর ইনভার্টেড কমা দিয়ে প্রত্যেকটাকে আলাদা করছে, কিন্তু দুটোটা একই ইনভার্টেড কমার ভিতরে থাকবে। অর্থাৎ আমাদের স্টাইল ট্যাগের ইয়েটা সিস্টেমটা হচ্ছে স্টাইল, তারপরে হচ্ছে প্রপার্টিস, কোলন ভ্যালু, আবার যদি বলি প্রপার্টিস, যদি একাধিক প্রপার্টিস থাকে কোলন ভ্যালু। ঠিক আছে, ডাবল কোট এভাবে করে আমাদের হচ্ছে ট্যাগ সিলেক্টরে ব্যবহার করা হয়। ওকে, তো এটা হচ্ছে কারেক্ট ফর্ম, দ্যাট মিন্স আমাদের অ্যান্সারটা হচ্ছে গ। আমাদের নেক্সট কোশ্চেন, কোনটি এমটি ট্যাগ? এটার অ্যান্সার হবে HR, হরিজন্টাল রুল। এটা হচ্ছে আমাদের এমটি ট্যাগ। H1 এটা কন্টেইনার ট্যাগ, কারণ এর ওপেনিং ক্লোজিং দুইটাই আছে। TR এটাকে টেবিল রো বলা হয়, এর ওপেনিং ক্লোজিং দুইটাই আছে। আর TD এটাও কন্টেইনার ট্যাগ, এর ওপেনিং ক্লোজিং দুইটাই আছে। তো এখন অনেকের প্রশ্ন হইতে পারে যে আসলে HR ট্যাগটা কি কাজ করে। তো চলেন সেটার একটা ডেমনস্ট্রেশন আপনাদেরকে দেখাই। এখানে তানভীর আর আইসিটি আছে, প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করছি। আমি যখন HR ট্যাগ ইউজ করব, এই তানভীর আর আইসিটির মাঝখানে একটা লাইন যাবে, অর্থাৎ একটা ডিভাইডার লাইন যাবে, একটা হরিজন্টাল লাইন বা অনুভূমিক রেখা তৈরি হবে। তো চলেন আমি এখানে জাস্ট হচ্ছে এই জায়গায় HR দিচ্ছি। আচ্ছা, আমি ফার্স্টে এটা একটু সেভ করে নিই। দেখেন তানভীর আর আইসিটি আছে, এখন এদের মাঝখানে আমি হচ্ছে HR ট্যাগটা দিলাম। দেওয়ার পর আমরা যেটা দেখতে পাবো, এখানে যেটা দেখতে পাচ্ছি তানভীর এবং আইসিটির মাঝখান দিয়ে একটা হরিজন্টাল লাইন বা হরিজন্টাল রুল চলে গেছে। তো এই হরিজন্টাল লাইনটাকে মূলত HR বলা হয় বা হরিজন্টাল রুল বলা হয়। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন, উদ্দীপকটি পড়ো, পরবর্তী প্রশ্ন দুটির উত্তর দাও, অর্থাৎ প্যাসেজ বেসড কোশ্চেন।
স্প্যান স্টাইল, স্টাইল মানে হচ্ছে এখানে সিএসএস ব্যবহার করা হয়েছে, কালার মানে হচ্ছে এটা প্রপার্টিজ কোলন রেড, তারপরে এখানে ইউজ করা হয়েছে টেক্সট, তারপরে হচ্ছে স্প্যান। তো এখানে বলা হয়েছে উদ্দীপকে এলিমেন্ট কন্টেন্ট কোনটি। কন্টেন্ট আসলে কি, যেই টেক্সটটা বা যেই ডকুমেন্টটা ট্যাগের অন্তর্ভুক্ত না থাকে, অর্থাৎ অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে না থাকে, সেটাকে কন্টেন্ট বলে। তো এই যে এখানে যেটা আপনি দেখতেছেন টেক্সট, এটা কোনো অ্যাঙ্গুলার ব্র্যাকেট স্টার্ট আর ক্লোজিং এর মধ্যে নাই। তো এই টেক্সটটাকে মূলত স্যার কি বলা হবে, কন্টেন্ট বলা হবে। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আমাদের প্যাসেজের নেক্সট কোশ্চেনটা, তো উদ্দীপকে অ্যাট্রিবিউট কোনটি। এখানে উদ্দীপকে অ্যাট্রিবিউট বলতে মূলত স্যার স্টাইলকে বোঝায়, কারণ এটা হচ্ছে প্রপার্টিস আর এটা কি ভ্যালু, তার মানে আমাদের অ্যাট্রিবিউট হচ্ছে স্টাইল, তার মানে এটা সঠিক অ্যান্সার হবে ক। আমাদের নেক্সট কোশ্চেন, এইচটিএমএল কোড, প্যারাগ্রাফ ট্যাগ এ, সুপারস্ক্রিপ্ট ট্যাগ 2, তারপরে হচ্ছে সুপারস্ক্রিপ্ট ট্যাগ ক্লোজ, তারপরে হচ্ছে বি, সাবস্ক্রিপ্ট ট্যাগ ওপেন 2, সাবস্ক্রিপ্ট ট্যাগ ক্লোজ। তো এটার আউটপুটটা কি বলতে বলছে। তো এখানে এ যেহেতু সুপারস্ক্রিপ্ট বলছে, তো এটা আসবে এ স্কোয়ার, তারপরে হচ্ছে বি আছে সাব বলছে, তো এ স্কোয়ার বি2, কারণ সাবে যেটা থাকে সেটা সাফিক্স পজিশনে চলে যায়, আর সুপারস্ক্রিপ্টে যেটা থাকে সেটা প্রিফিক্স বা পাওয়ার আকারে চলে যায়। তো এটার আউটপুটটা হবে এ স্কোয়ার বি2। তো এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আমাদের নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ওয়েব পৃষ্ঠার পূর্ণ ঠিকানা। এটা অনেক শিক্ষার্থী ভুল করে, অনেকে এটা ডিরেক্ট দিয়ে দেয়, আবার অনেকে কেউ এটা দিয়ে দেয়, এটা দিয়ে দেয়। আসলে এটা সঠিক অ্যান্সার হবে এটা AHREF ইউআরএল। ইউআরএল যখন বলবো তখন আপনার এইচটিটিপি ইনক্লুডেড থাকবে, অর্থাৎ www দিয়ে আপনি কোনো ওয়েবসাইটকে কি করতে পারবেন না, ভিজিট করতে পারবেন। অর্থাৎ কোনো একটা লিঙ্ক যদি এরকম থাকে www.google.com, যদি এরকম থাকে, এটাকে আপনি যতই গুতাগুতি করেন না কেন এটা ওপেন হবে না, ঠিক আছে। কিন্তু যদি আপনি http://www.google.com দেন, তাহলে আপনার এই লিঙ্কটা কাজ করবে। আর এটা হচ্ছে কি আমাদের ইউআরএল। ইউআরএল এ অবশ্যই এইচটিটিপি ইউজ করতে হবে, সাবডোমেইন ইউজ করতে হবে, ডোমেইন নেম ইউজ করতে হবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ডোমেইন নেচার ইউজ করতে হবে। চলেন এটা প্র্যাকটিক্যালি একটু দেখাই আপনাদেরকে। যেমন এখানে আমি যদি একটা অ্যাঙ্কর ট্যাগ দিই, আমি যদি এখানে অ্যাঙ্কর ট্যাগ দিই AHREF, আমি যদি এখানে অ্যাঙ্কর ট্যাগ দিই www.google.com, ওকে, অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করলাম, এখানে গুগল লিখলাম, সেভ করি, এটা কিন্তু আমার কাজ করবে না। দেখেন এটা কিন্তু আমার কাজ করতেছে না, ঠিক আছে, লিঙ্কটা কাজ করতেছে না। কিন্তু আমি যদি এটাতে HTTP এটা ইউজ করি, এটা কিন্তু পুরোটা একটা ইউআরএল, এখন কিন্তু এটা কাজ করবে। তো দেখলেন তো, গুগল চলে আসছে। আমাদের নেক্সট কোশ্চেন, ওয়েব পেজের মধ্যে লিঙ্ক করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়, বা লিঙ্ক করার ট্যাগ কোনটি। এটার ট্যাগ হবে, অ্যান্সার হবে অ্যাঙ্কর ট্যাগ। ওকে, আই হোপ আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট কোশ্চেন, একটি পেজের সাথে অন্য পেজের সংযোগকে HTML ভাষায় কি বলে। এটা সঠিক অ্যান্সার হচ্ছে হাইপারলিংক। আমরা যখন একটা পেজকে আরেকটা পেজের সাথে কানেক্ট করতে যাব, এখানে আমরা হাইপারলিংক ইউজ করব। আর হাইপারলিংক ক্রিয়েট করার জন্যই মূলত আমরা কি ট্যাগ ব্যবহার করি, অ্যাঙ্কর ট্যাগ ওপেন, অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করি। আমাদের নেক্সট কোশ্চেন, লিঙ্ক ট্যাগ কোনটি। এটা সঠিক অ্যান্সার হচ্ছে ঘ, অ্যাঙ্কর ট্যাগ। আমাদের নেক্সট কোশ্চেন, ইমেজ ট্যাগের সাথে মিল রয়েছে কোন ট্যাগের। ইমেজ একটা এমটি ট্যাগ, আর এখানে এমটি ট্যাগ জাস্ট আছে HR, অর্থাৎ হরিজন্টাল রুল, তার মানে এটা সঠিক অ্যান্সার হচ্ছে ক, হরিজন্টাল রুল। আমাদের নেক্সট কোশ্চেন, ইমেজ ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউট কোনটি। এটা সঠিক অ্যান্সার হবে SRC, সোর্স। আমাদের নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনগুলো আসলে খুবই লিথাল হয় এবং এই কোশ্চেনগুলোতে স্টুডেন্টরা ভুল করে।
দৈর্ঘ্য 120 পিক্সেল, প্রস্থ 150 পিক্সেল আকারের ফ্ল্যাগ ডট জেপিজি নামক ছবি সংযুক্তির জন্য নিচের কোনটি সঠিক এইচটিএমএল কোড? তো ছবি সংযুক্তের এইচটিএমএল কোডের স্ট্রাকচারটা হচ্ছে ইমেজ এসআরসি, তারপরে হচ্ছে আপনার হাইট, তারপরে হচ্ছে উইথ, এই প্রপার্টিস গুলো থাকে, হাইট আর তার সাথে উইথ, এই প্রপার্টিসটা থাকে। এখন আপনি ফার্স্টে দেখেন এখানে এসিআর আছে, এটা বাদ, কারণ এসআরসি হবে, সোর্স হবে। তারপরেটা কি আছে, এসিআর আছে, এটা বাদ। এরপর একটা এসআরসিএস আছে, এটা পরে দেখতেছি। এরপর এটা হচ্ছে এসসিআর আছে, ফ্ল্যাগ ডট জেপিজি, তারপর এখানে এইচ দিছে, ডাব্লিউ দিছে, তার মানে এটাও বাদ। তার মানে সঠিক অ্যান্সারটা হচ্ছে গ। দেখেন একদম প্রপার ওয়েতে আছে, ইমেজ সোর্স, ফ্ল্যাগ ডট জেপিজি, তারপরে হাইট দেওয়া আছে, এই যে হাইট বলেছি, তারপর ডাবল কোটেশনের ভিতর 120 পিক্সেল, তারপরে উইথ বলা আছে, উইথের ভিতর আছে কি 150 পিক্সেল। আই হোপ আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো এটার জন্য আপনাদের এইচটিএমএল কোডিং এর মূলত হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ থাকতে হবে, কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। আমাদের নেক্সট কোশ্চেন, এসআরসি অ্যাট্রিবিউট কোন ট্যাগে ব্যবহৃত হয়? এটা সঠিক অ্যান্সার হচ্ছে আইএমজি ট্যাগে। আমরা প্রিভিয়াস অনেকগুলো কোশ্চেনেও সেটা দেখেছি। তো এটা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলের কোশ্চেন দেখানো হচ্ছে যে ইমেজের সাথে সোর্স বা ইমেজ ট্যাগের সাথে কি কি অ্যাট্রিবিউট গুলো আসতে পারে। তো এগুলো আপনি যদি প্র্যাকটিক্যালি করেন তাহলে এই ধরনের যত অ্যাঙ্গেলই কোশ্চেন দেখ না কেন আপনার কোনো ইস্যু হবে না। আমাদের নেক্সট কোশ্চেন, সেম অ্যান্সার বাট হচ্ছে অ্যাঙ্গেলটা একটু ডিফারেন্ট। ছবি প্রদর্শনের ট্যাগ কোনটি? এটার অ্যান্সার হচ্ছে ইমেজ ট্যাগ। আমাদের নেক্সট কোশ্চেন, কোনটি সঠিক ট্যাগ? এখান থেকে কোশ্চেনের অপশনগুলো দেখেই বুঝতে পেরেছি যে ইমেজ রিগার্ডিং আমাদের ট্যাগ আছে। তো আমরা ইমেজেরটা জানি, আইএমজি এসআরসি, তারপরে হচ্ছে ইমেজের নেম আর এক্সটেনশন। তো এটা আমরা কিছুক্ষণ আগেও এটা দেখেছি। তো সেম টাইপের কোশ্চেন, অ্যাঙ্গেলটা একটু ডিফারেন্ট। আমাদের নেক্সট কোশ্চেন যা একটি প্যাসেজ ওরিয়েন্টেড এমসিকিউ। তো বলা হয়েছে যে রাসেল এইচটিএমএল ব্যবহারিক ক্লাসে লিখে পি প্যারাগ্রাফ ট্যাগ ইমেজ সোর্স পিকচার ডট জেপিজি উইথ 300 হাইট 200, কিন্তু আউটপুটে তার ফলাফল আসেনি। এখানে বলা হয়েছে উদ্দীপকে অ্যাট্রিবিউট কোনটি? তো সোর্স হচ্ছে একটা অ্যাট্রিবিউট, তারপরে হচ্ছে আমাদের উইথ একটা অ্যাট্রিবিউট, হাইট একটা অ্যাট্রিবিউট। তো আমরা দেখি এই তিনটা নামের কোনটা এখানে আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উইথ, তার মানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে উইথ। তো আমাদের প্যাসেজের নেক্সট কোশ্চেনটা, যে রাসেল সঠিক ফলাফল না পাওয়ার কারণ কি? ফাইলের নাম যদি লিখতে ভুল করে তাহলে ইমেজ শো করে না, ব্রাউজার যদি সাপোর্ট না করে সেই ক্ষেত্রেও হচ্ছে যে ইমেজ শো করে না, আর লোকেশন যদি ঠিকঠাক মতো না ব্যবহার করে এই ক্ষেত্রেও হচ্ছে ইমেজ শো করে না। তার মানে তিনোটার ক্ষেত্রেই হচ্ছে ইমেজ শো করতে না পারে। তো সেটার জন্য এটার অ্যান্সার হবে ঘ, 1 2 3। আই হোপ আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা যে এমসিকিউটা দেখব, সেই এমসিকিউ যারা প্র্যাকটিক্যাল না করবে তারা কখনোই অ্যান্সার ঠিকঠাক মতো দিতে পারবে না, হয়তো মুখস্থ করবে বাট ভুল করবে। এখানে বলা হয়েছে নিচের কোন ট্যাগ ব্যবহার করলে টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে? টেবিল সেল বলতে মূলত স্যার কলামকে বোঝাচ্ছে। এখন কলাম টার্গেট করা হয় স্যার টিডি দ্বারা, ঠিক আছে? তো এখানে টেবিল বিজি কালার গ্রিন বললে পুরো টেবিলটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে। টি আর বিজি কালার বললে টেবিলের রোটা পুরো গ্রিন হয়ে যাবে। আর যখন আমি টিডি বিজি কালার বলবো দ্যাট মিনস একটা পার্টিকুলার সেল, সেটা কি হবে? ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হবে। ঠিক আছে, সেটা আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। আর টি আর টিডি বিজি কালার গ্রিন এটা কিন্তু হবেই না। তো এটার আমাদের সঠিক অ্যান্সার হবে, এটার আমাদের সঠিক অ্যান্সার হবে টিডি ব্যাকগ্রাউন্ড কালার বিজি কালার গ্রিন। তো সেটা আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো আমি এখানে একটু টেবিলটা একটা ড্র করে নিই, মানে টেবিলটা একটা আমি হচ্ছে ইয়ে করি, ইনিশিয়েট করি। তো জাস্ট এখানে আমি টেবিল ডিক্লেয়ার করলাম, টেবিলটা ক্লোজ করলাম। তো এই জায়গায় আমি হচ্ছে দিলাম টেবিল বর্ডার ইকুয়াল 1 দিলাম, তারপর আমি এখানে দিলাম হলো গিয়ে টিআর ক্লোজ, আমি এখানে দিলাম টিডি ক্লোজ, তারপর এন্টার দিলাম টিডি ক্লোজ। তো আমি এখানে লিখলাম তানভীর
আর এই জায়গায় লিখলাম আইসিটি। আমি এটাকে সেভ করি, ব্যাকে যে আমাদের টেবিলটা এরকম চলে আসছে, ঠিক আছে। ওকে, তো এখন ধরেন আমি এটাকে সেম ভাবে আমি এটাকে আবার একটু কপি করে পেস্ট করি। তো এই জায়গায় আমি দিলাম হলো গিয়ে আনাস হাল্ক, সেভ দিছি। এখন দেখেন যে আমি বলেছি যে আপনি প্র্যাকটিক্যাল যদি না করেন এগুলোতে ইস্যু হবে। তো এই জায়গায় আমি যদি বিজি কালার গ্রিন দিই, সেভ করি, আমার পুরো টেবিলটা কি হয়ে যাচ্ছে স্যার, গ্রিন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখন আমি যদি এখানে টিআর ইউজ করি, বিজি কালার গ্রিন, তাহলে আমার পুরো রোটা গ্রিন হয়ে যাচ্ছে, কিন্তু আমার কোশ্চেনে কি ছিল, সেল। তো এই জন্য আমি যদি এই জায়গায় টিডির পাশে বিজি কালার আমি যদি গ্রিন দিই, তাহলে পার্টিকুলারলি একটা সেল আমার কি হবে, গ্রিন হবে। তো সেই জন্যই বলেছি যদি প্র্যাকটিক্যাল না করেন আপনি এই ধরনের এমসিকিউ অ্যান্সার কিন্তু দিতে পারবেন না, ভুল করবেন, আর মুখস্থ যত করবেন তত ভুলবেন। আই হোপ আপনারা বিষয়টি বুঝতে পারছেন এবং বেশি বেশি প্র্যাকটিক্যাল করা এখন থেকে ট্রাই করবেন। আমরা এখন যে এমসিকিউটা দেখতে যাচ্ছি সেটাও প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড এমসিকিউ। তো পরীক্ষায় যারা এই প্র্যাকটিক্যাল গুলো না করবে, সিমুলেট না করবে, তারা কিন্তু সঠিক অ্যান্সার প্রোভাইড করতে পারবে না। তো যদি মুখস্থ করেন তাহলে তাদের জন্য তারা কিন্তু ডেঞ্জার জোনে আছেন। তো আমি সেটা একদম ডিটেলসে ব্যাখ্যা করার চেষ্টা করছি। কোশ্চেনে বলা হয়েছে টেবিলের সেলগুলোতে অবস্থিত লেখার মধ্যে দূরত্ব নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি। তো এখানে রো স্প্যান আছে, কল স্প্যান আছে, সেল প্যাডিং আছে, সেল স্পেসিং আছে। তো রো স্প্যান তো হবেই না, কল স্প্যানও হবে না, সেল স্পেসিংও হবে না, সঠিক অ্যান্সার হচ্ছে সেল প্যাডিং। তো আমরা একটু দেখি রো স্প্যান কি করে, একাধিক রোকে মার্চ করে। তারপর হচ্ছে কল স্প্যান কি করে, একাধিক কলামকে মার্চ করে। তো ফার্স্টে আসি সেল স্পেসিং। সেল স্পেসিংটা কি, এই যে স্যার আমি যদি এই জিনিসটা দেখাই, এই জায়গাটাকে সেল স্পেস বলে, অর্থাৎ এই মার্জিন আর এই মার্জিনের মাঝখানে যে জায়গাটা আছে স্যার সেটাকে স্যার সেল স্পেসিং বলে, ঠিক আছে। এখন দেখেন আমি টেবিল বর্ডার দিয়ে ধরেন আমি সেল স্পেসিং দিলাম হলো গিয়ে ধরেন 10, সেভ করলাম, তাহলে দেখবেন এই সেলগুলোর ডিস্টেন্স কি হবে, বেড়ে যাবে। আমি এখানে 100 দিলাম, তাহলে দেখেন যদি একটু জুম আউট করি এরকম দেখাবে। তো সেল স্পেসিং যদি আমি 0 দিই তাহলে এরকম করে জিনিসটা দেখাবে। দেখেন কোনো সেল মানে দুইটা মার্জিনের মাঝখানে কোনো স্পেস নাই, দুইটা কোল্যাপস করবে। আর আমি যদি সেল প্যাডিং দিই, ঠিক আছে, আমি যদি সেল প্যাডিং দিই তাহলে লেখাগুলোর অর্থাৎ ডিস্টেন্স আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। ধরেন সেল প্যাডিং আমি দিলাম হলো গিয়ে 10, সেভ করলাম। দেখেন আমার বক্সের মধ্যে, টেবিলের মধ্যে যে লেখাগুলো আছে সেগুলোর কিন্তু কি হচ্ছে, ডিস্টেন্স বাড়তেছে। আমি যদি এখানে 100 দিই তাহলে দেখেন আরো বেশি কি হয়েছে, জায়গা বাড়ছে। তো এই যে প্র্যাকটিক্যাল যদি করেন তাহলে আপনার জন্য কনফিউশন হবে না। তো বেশি বেশি করে প্র্যাকটিক্যাল করুন। আমাদের নেক্সট কোশ্চেন, টেবিল সেল তৈরি করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়। এটা কিছুক্ষণ আগে আমি প্র্যাকটিক্যালি প্রিভিয়াস কোশ্চেনগুলোতে দেখাইছি। সেটার অ্যান্সার হবে টিডি। ওকে, টেবিল ডাটা। টিডির ফুল ফর্ম হচ্ছে টেবিল ডাটা, টিআর এর ফুল ফর্ম হচ্ছে টেবিল রো, আর টিএইচ এর ফুল ফর্ম হচ্ছে টেবিল হেডিং। আমাদের নেক্সট কোশ্চেন, ক্রমযুক্ত তালিকা প্রদর্শনের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়। এটার সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের ওএল, অর্ডার লিস্ট। কারণ অর্ডার লিস্ট দিলে ওইটা ক্রম আকারে দেখাবে 1 2 3 বা অ্যালফাবেটিক্যাল অর্ডার ABC অথবা রোমান নিউমেরিক্সে সেটা প্রদর্শন করবে। তো ক্রম দেখাতে হলে আমাদেরকে অবশ্যই অর্ডার লিস্ট ব্যবহার করতে হবে। আমাদের নেক্সট কোশ্চেন, ওয়েল টাইপ এ *3 দিলে আউটপুট কেমন হবে। আসলে এখানে আমাদের ওয়েল টাইপে যদি এ দেয় দ্যাট মিনস এটা হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে হবে,
এবং এটা স্টার্ট হবে কোথা থেকে? 3 নাম্বার ক্যারেক্টার থেকে। তো 3 নাম্বার ক্যারেক্টার কি আছে? সি, সি, ডি। তো আমাদের এখানে দেওয়া আছে, যেহেতু দুইটা এলিমেন্ট দেওয়া আছে, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সি ডি আমাদেরকে কি করবে স্যার? শো করবে। ওকে, তো আমি যদি এটা একটু দেখাই তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো আমি হচ্ছে কোডগুলোকে একটু সিমুলেট করে নিচ্ছি, মানে এগুলোকে ক্লিন করে নিচ্ছি। ওকে, তো আমি এখানে হচ্ছে ওএল টাইপ, এখানে ক্যাপিটাল লেটার এ দিলাম, স্টার্ট ইকুয়াল হচ্ছে 3, আর এখানে আমি হচ্ছে ক্লোজ করলাম। এখানে আমি ধরেন যেহেতু আমাদের এখানে লিস্ট আইটেম দুইটা ছিল এমসিকিউতে, লিস্ট আইটেম আমি এখানে দিলাম হলো গিয়ে ধরেন তানভীর, এলআই, এলআই, এখানে আমি দিলাম হলো গিয়ে হাল্ক। তো সেভ করলাম, যদি রান করি তাহলে দেখেন সি দিয়ে তানভীর আসছে, ডি দিয়ে হাল্ক আসছে, অর্থাৎ আমাদের যেহেতু এখানে লিস্ট আইটেম দুইটা আছে তো সিডি আকারে এটা শো করেছে। তো আমাদের এমসিকিউতে আমাদের লিস্ট আইটেম এখানে দুইটা শো করেছে। তো যেহেতু 3 থেকে স্টার্ট করতে বলেছে, তার মানে এটার সঠিক অ্যান্সার হবে ঘ। তো আপনারা আই হোপ বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট কোশ্চেন, এটাও কিন্তু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেন। তো যারা প্র্যাকটিক্যালি এই কাজগুলো করছেন তারা এগুলো বুঝতে পারবেন। ফন্টের স্টাইল পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? এটার অ্যান্সার হচ্ছে ফন্ট ফেস। অর্থাৎ ফন্ট ফেস ব্যবহার করে আমরা লেখার বা ফন্টের স্টাইলগুলোকে চেঞ্জ করে দিতে পারি। যেমন টাইমস নিউ রোমান আছে, জোকারম্যান আছে। জোকারম্যান হচ্ছে আমার পার্সোনাল ফেভারিট। তো চলেন সেটার একটা এক্সাম্পল দেখে, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো আমি এখানে ফন্ট দিয়ে আগে থেকে কোডটা লিখে রেখেছি। তো আমি এটাকে এক্সিকিউট করলে এখানে তানভীর আসছে। তো দেখেন আমি ফন্টের ভিতর আমি হচ্ছে ফেস দিলাম, ফেসের ভিতর আমি দিলাম হলো গিয়ে জোকারম্যান, সেভ করলাম। দেখেন এখানে জোকারম্যান শো করছে, ফন্ট কিন্তু কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। ইভেন আমি যদি এখানে দিই এরিয়াল, তারপর দিলাম ব্ল্যাক, সেভ করলাম, এটা এরিয়াল ব্ল্যাক আসছে। আমি যদি এটার মধ্যে দিই টাইমস নিউ রোমান, সেভ। তো দেখলেন তো, যদি প্র্যাকটিক্যাল আইডিয়া যদি আপনার থাকে তাহলে এটা করা কতটা ইজি। আর আপনার কাছে এটা আপাতত দৃষ্টিতে ইজি মনে হলে পরীক্ষায় এই ধরনের এমসিকিউ কিন্তু আপনার বাস দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ ভূমিকা পালন করে। তো আই হোপ আপনারা কনসেপ্ট ক্লিয়ারের জন্য বেশি বেশি প্র্যাকটিক্যাল করবেন। আমাদের নেক্সট কোশ্চেন, এটা প্যাসেজ ওরিয়েন্টেড একটা কোশ্চেন। উদ্দীপকটি পড়ো, পরবর্তী প্রশ্ন দুটির উত্তর দাও। ফন্ট কালার রেড, পেজ এরিয়াল, আইসিটি ফন্ট। তো এখানে বলা হয়েছে উদ্দীপকে কন্টেন্ট কোনটি? সহজ কথায় কন্টেন্ট হচ্ছে আইসিটি। এই টাইপের কোশ্চেন আমরা এই এমসিকিউ অ্যানালাইসিসে প্রিভিয়াসলিও দেখেছি, যেটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট স্টার্ট এবং ক্লোজের মধ্যে না থাকে সেটাই হচ্ছে আমাদের কন্টেন্ট। দ্যাট মিনস আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে আইসিটি। আমাদের সেম প্যাসেজের নেক্সট কোশ্চেন, উদ্দীপকে অ্যাট্রিবিউট ভ্যালু হলো রেড আর এরিয়াল। ঠিক আছে, রেড আর এরিয়াল অর্থাৎ 2 আর 3। এটার অ্যান্সার হবে 2 আর 3। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ওয়েব পেজ ডিজাইন কোনটি? তো এটার সঠিক অ্যান্সার কি হবে? এখানে বলা হয়েছে ওয়েব সার্ভারে তথ্য রাখা, এটা হচ্ছে হোস্টিং এর পার্ট। HTML ডকুমেন্ট তৈরি, এটা হচ্ছে আসলে ডিজাইনের অংশ। অর্থাৎ আমাদের ওয়েব পেজ ডিজাইনের জন্য সঠিক অ্যান্সার হবে HTML ডকুমেন্ট তৈরি। বিশ্বব্যাপী নেটওয়ার্ক, এটা হচ্ছে ইন্টারনেটের পার্ট। ডোমেইন রেজিস্ট্রেশন, এটা হচ্ছে আমাদের ডোমেইনের পার্ট। ঠিক আছে, অর্থাৎ আমার ডোমেইন রেজিস্ট্রেশনটা হচ্ছে আমার ডোমেইনের পার্টের মধ্যে পড়তেছে। তাহলে এখানে আমি যতগুলো অপশন দেখতেছি তার মধ্যে আমার একটাই অ্যান্সার হচ্ছে খ, HTML ডকুমেন্ট তৈরি। আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, আপনার যদি সঠিক অ্যান্সারটা নাও দেওয়া থাকে, আপনি এলিমিনেশন পদ্ধতিতে, অর্থাৎ এই যে ওয়েব সার্ভারে তথ্য রাখা, আপনি জানেন ওয়েব সার্ভারে তথ্য রাখা হচ্ছে হোস্টিং এর পার্ট। তারপর আপনি বিশ্বব্যাপী নেটওয়ার্ক, এটা আপনি জানেন এটা ইন্টারনেট। তারপর আপনি ডোমেইন রেজিস্ট্রেশন, এটা আপনি বুঝতে পারছেন যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হলে একটা ডোমেইন নেম কি করতে হয়? রেজিস্টার করতে হয়। তো এটা তো আসলে ওয়েবসাইট ডিজাইনের সাথে থাকে না। তো এইভাবে এলিমিনেশন পদ্ধতিতে আপনি অলরেডি 3টা এলিমিনেট করে ফেলছেন, তাহলে বাকি থাকতেছে কে? HTML ডকুমেন্ট তৈরি। তো এই মেথড ইউজ করেও আপনি কিন্তু
সঠিক অ্যান্সারটা ঠিকঠাক মতো আপনারা কি করতে পারবেন, বাছাই করতে পারবেন। তো আজকের মতো এতটুকুই। নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে অধ্যায় 5 নিয়ে।